প্রতারণা মামলায় ডাক্তার সাবরিনা ৩ দিনের রিমান্ডে। ডাক্তার মিলনের ছত্রছায়ায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গড়ে তোলেন অনিয়মের স্বর্গরাজ্য। 2 দিন এর আগে আসছে। সাইনবোর্ডও কিন্তু এখন নেম প্লেটে বিভাগীয় প্রধানই লেখা আছে, ওটা খুলে নাই। বিভাগীয় প্রধান প্রফেসর রামপত। নেম প্লেট আসলে আমি ওইভাবে খেয়াল করিনি যে নেম প্লেট যে চেঞ্জ করা হয় না, যদি থাকে তাহলে তা সরাইতে হবে। বেরিয়ে আসছে স্বাস্থ্য খাতের একের পর এক কেলেঙ্কারি। মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতা অনাকাঙ্ক্ষিত। ব্যাখ্যাটা চেয়েছি এইটাই, ব্যাখ্যাটা আসুক করে নেবেন। সমন্বয়হীনতার অভিযোগ বাংলাদেশের প্রথম থেকেই ছিল, এখন মনে হচ্ছে এটা প্রকাশ্যে এসে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মৌলভীবাজার সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা। ব্যাংকিং খাতেও প্রতারণা। মানুষের আতঙ্ক কমায় কমেছে পরীক্ষা, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। দেশে একদিনে ৩৯ জনের মৃত্যু। করোনায় মারা গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। করোনাকালে রাজধানীতে দেদারসে তৈরি হচ্ছে নকল ও ভেজাল ওষুধ। চোরাই পথে যাচ্ছে বিদেশেও। লাজ ফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা। জাতীয় কমিটির সুপারিশ আমলে না নিয়ে অধিক সংক্রমিত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে হাট বসানোর সিদ্ধান্ত। ৩ দিনের বেশি বাড়ানো হবে না ঈদের ছুটি। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুনানিতে তিনি নিজেকে জেকেজির চেয়ারম্যান নন বলে দাবি করেন। তবে আদালত বিষয়টি আমলে না নিয়ে ৩ দিনের রিমান্ড দেন। গতকাল প্রতারণার মামলায় গ্রেপ্তার হন জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা। সোমবার সকাল 10:30টার দিকে তেজগাঁও থানা থেকে আদালতে হাজির করা হয় ১৫,৪৬০টি করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলার আসামি জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে। 11:30টার দিকে তাকে আদালতে তোলা হয়। এরপর শুরু হয় রিমান্ড শুনানি। করোনা পরীক্ষার জালিয়াতির সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ডে দেয়া হয় সাবরিনাকে। সরাসরি খারিজ করা হয় আসামিপক্ষের আবেদন। প্রতিষ্ঠানের ডাক্তার হিসাবেও সে কর্মরত ছিল, সুতরাং তার দায়িত্ব ছিল এই সার্টিফিকেটগুলি প্রদানের বিষয়টা। সুতরাং এই সার্টিফিকেটগুলি কারা জড়িত ছিল এই জড়িত মর্মে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য আমাদের রিমান্ড চাওয়া হয় মামলা তদন্তকারী কর্মকর্তা। সেই রিমান্ডের আলোকে আদালত 3 দিন রিমান্ড মঞ্জুর করে। আদালতে হাজির করার পর এজলাসে বিমর্ষ দেখা যায় তাকে। আদালতে কান্নাজড়িত কণ্ঠে বিচারককে বলেন তিনি জেকেজির চেয়ারম্যান নন। শুনানি শেষে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন আসামিপক্ষের আইনজীবীরা। বারবার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলতে রাজি হননি। এদিন সাবরিনার হাজিরাকে কেন্দ্র করে উৎসুক জনতার ভিড়ও ছিল আদালতে। রিমান্ড মঞ্জুরের পর পুলিশি পাহারায় তাকে আবার তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগকে অনিয়মের স্বর্গরাজ্য করে রেখেছেন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। তার ছায়া হয়ে পাশে থেকেছেন ইউনিট প্রধান ডাক্তার কামরুল হাসান মিলন। দখল করে রাখেন কার্ডিয়াক সার্জারির বিভাগীয় প্রধানের পদ, এমনকি কক্ষটিও। তাদের অনিয়মে অতিষ্ঠ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাও। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের 11টি ইউনিটের মধ্যে একটি ইউনিটের প্রধানের দায়িত্বে আছেন ডাক্তার কামরুল হাসান মিলন। তার অধীনেই রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে কাজ করতেন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। অভিযোগ রয়েছে মিলনের ছত্রছায়াতেই অনিয়মের চূড়ায় উঠেছিলেন সাবরিনা। সাবরিনা মিলনের কর্মকাণ্ড অনুসন্ধানে টানা 3 দিন হৃদরোগ ইনস্টিটিউটের সময় সংবাদ। সহকর্মী বা অধীনস্থ কেউই সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে সাহস করেন না। তবে সবার ভেতরেই ক্ষোভ, রয়েছে অভিযোগের ফিরিস্তিও। না একটু বলেন, আপনার সমস্যা নেই, আপনি নির্ভয়ে বলেন, কোনো সমস্যা নেই।
অভিযোগ রয়েছে সাবরিনা দিনের পর দিন কাজ না করেই নিতেন বেতন। ডাক্তার মিলনের সুনজরে থাকায় অনুপস্থিত থাকার পরও উঠে যেত হাজিরা খাতায় নাম। সাবরিনা মিলনের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি স্বামী আরিফ চৌধুরীও। এ নিয়ে হাসপাতালের ভেতরেই মিলনের সঙ্গে বিবাদেও জড়ায় জেকেজির কর্ণধার আরিফ। যদি এরকম কোনো সম্পর্ক হতো, হাসপাতাল কর্তৃপক্ষ তো আমার এগেনস্টে মামলা করতো বা জিডি করতো, তার এগেনস্টে জিডি করতেন না। কেঁচো ঘুরতে বেরিয়ে আসে অনিয়মের সাপ। পদে না থেকেও কার্ডিয়াক সার্জারির বিভাগীয় প্রধানের কক্ষটি দীর্ঘদিন দখল করে রেখেছেন ইউনিট প্রধান কামরুল হাসান মিলন। নিজের নামের পাশেও লিখে রেখেছেন বিভাগীয় প্রধান। সাইনবোর্ডও কিন্তু এখন নেম প্লেটে বিভাগীয় প্রধানই লেখা আছে, ওটা খুলে নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ডাক্তার কামরুল হাসান মিলন। আমি সেটা বলছি, যদি আমাকে পরিচালক মহোদয়ের সাথে কথা বলেন, উনি আমাকে পারমিশনে আমার সাথে কথা হয়েছে ওনার আগে, যে কোনো মিডিয়া যে কোনো বিষয় ওনার সাথে কথা বলবেন। প্রশ্নের মুখোমুখি হৃদরোগ ইনস্টিটিউট প্রশাসনও। বিভাগের প্রধান প্রফেসর রামপত। নেম প্লেট আসলে আমি ওভাবে খেয়াল করিনি যে নেম প্লেট যে চেঞ্জ করা হয় না, যদি থাকে তাহলে কাজ সরাইতেই হবে। চোখের সামনে সবকিছু ঘটার পরও প্রশাসনিক ব্যবস্থা নিতে লিখিত অভিযোগের অপেক্ষায় হাসপাতাল প্রশাসন। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তার প্রতারণা থেকে ছাড় পায়নি ব্যাংকিং সেক্টরও। বেশ কয়েকটি ব্যাংক থেকে কয়েক কোটি টাকা ঋণ নিয়ে সেগুলো আর ফেরত দেননি শাহেদ। ব্যাংক মামলা করলেও জামিন না নিয়েই দিব্যি ছিলেন তিনি। সাধারণ মানুষের পাশাপাশি ব্যাংকিং সেক্টরেও ছিল রিজেন্ট চেয়ারম্যান শাহেদের প্রতারণার জাল। 2015 সালের 19 জানুয়ারি তৎকালীন ফার্মার্স ব্যাংক থেকে হাসপাতালের যন্ত্রপাতি কেনার জন্য 2 কোটি টাকা ঋণ নেন শাহেদ, কিন্তু 5 বছর হয়ে গেলেও এখনো 1টি টাকাও পরিশোধ করেননি তিনি। তারা একটা লোনের জন্য অ্যাপ্রোচ করেছিল 2 কোটি টাকার, তাদের একটা এমআরআই মেশিন কেনার জন্য, এবং তৎকালীন ইসি কমিটির চেয়ারম্যান বাবুল চিশতি সাহেব এই লোনটি অ্যাপ্রুভাল দিয়েছিলেন। অদ্যাবধি তারা আজ পর্যন্ত এটার এগেনস্টে কোনো 1 টাকাও পরিশোধ করেনি। আমরা বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ করে এটার ঋণের আদায় টাকাদা পত্র নিয়ে তাদের সাথে মৌখিকভাবে তাদের অফিসে যে যখনই আমরা গেছি বিভিন্ন রকমের তালবাহানা যে আমরা দিচ্ছি। ব্যাংকের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা করলেও সে মামলায় জামিন নেন তিনি। কয়েকদিনের মধ্যেই অর্থঋণ আদালতে ব্যাংক কর্তৃপক্ষ শাহেদের বিরুদ্ধে মামলা করবে বলেও জানানো হয়। আমরা অর্থঋণ আদালতেও তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য যাচ্ছি। চেষ্টা করছি তার যদি আদার্স কোনো প্রপার্টি থাকে সেটা অ্যাটাচমেন্ট করে লোনটা আদায়ের। এদিকে শাহেদের ব্যবহার করা অস্ত্রের ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে কিনা, পেন্ডিং কোনো ওয়ারেন্ট আছে কিনা সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, এবং তার ব্যবহৃত কোনো বৈধ অথবা অবৈধ অস্ত্র ছিল কিনা সে বিষয়গুলো আমরা তদন্তে নিয়ে আসছি। শাহেদকে ধরতে অভিযান অব্যাহত থাকার পূর্ণ আশ্বাসই দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে রোববার শাহেদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, কি খবর আছে? ধন্যবাদ জাফর। রিজেন্ট হাসপাতালের মালিককে শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে তৎপরতা দেখাচ্ছেন বা তৎপর রয়েছেন, সংবাদকর্মী বা আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরাও লক্ষ্য করছি বা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারা কিভাবে অভিযান চালাচ্ছেন বা অভিযানে নামছেন কিনা, কিংবা শাহেদকে ধরার জন্য যে সমস্ত পন্থা আছে সেই সমস্ত পন্থা অবলম্বন করা হচ্ছে কিনা। বলা হচ্ছে যে সিলেট অঞ্চলের কোথাও না কোথাও শাহেদ লুকিয়ে আছে। কারণ হচ্ছে কি, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সড়কটা যেখানে চলে গেছে, সোজা চলে গেছে সীমান্ত পার হয়ে ভারতে। এখানে রয়েছে কমলগঞ্জের চাতল সীমান্ত কিংবা শ্রীমঙ্গল, এই পুরো বেষ্টনীতে কিন্তু সীমান্তবর্তী এলাকা, কিংবা এই শ্রীমঙ্গলের শতাধিক রিসোর্ট রয়েছে। আমার পিছনে রয়েছে শ্রীমঙ্গলের অন্যতম একটি বড় রিসোর্ট গ্র্যান্ড সুলতান। পাশাপাশি সামনে পিছনে এবং সব দিক দিয়ে একটি রিসোর্টের একটি নগরী বলা হয়ে থাকে শ্রীমঙ্গলকে। কিংবা চা বাগান হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচাইতে বেশি চা বাগান হচ্ছে কি এই শ্রীমঙ্গল বেল্টে, এবং সেই বাগানগুলোতে বিভিন্ন স্থাপনা আছে, বাংলো আছে, কিংবা এই শ্রীমঙ্গল বেল্টকে ঘিরে যে স্থাপনাগুলো আছে সে পাহাড় ঘেরা বা পাহাড়ের উঁচু নিচু বিভিন্ন জায়গাতে। সে মনে করা হচ্ছে যে হয়তো শ্রীমঙ্গল এলাকায় শাহেদে কোথাও না কোথাও কম লাক্সারিয়াস রিসোর্টের মধ্যে থাকতে পারে, এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা বিভিন্ন জায়গায়
অভিযান চালাচ্ছে, যেভাবে অন্যান্য জায়গায় অভিযান চালাচ্ছে। বিশেষ করে সীমান্ত যেই সড়কগুলো চলে গেছে, আজকে বিভিন্ন সময় এই শমশেরনগর বা বিভিন্ন জায়গায় প্রত্যেকটি গাড়ি তল্লাশি করা হয়েছে, বা সুনামগঞ্জের দিকে কিংবা সিলেট শহর থেকে যে সমস্ত সড়ক আসা যাওয়া করেছে বা যে সমস্ত শহর সীমান্ত দিকে চলে গেছে, প্রত্যেকটি সড়কে আজকে অভিযান চালানো হয়েছে বিভিন্ন সময়। সব কিছু মিলে এই যে অপকর্মর মূল হোতা শাহেদকে ধরার জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির পর আরও তৎপরতা বেড়ে গিয়েছে এবং সবাই মনে করছে হয়তো শ্রীমঙ্গল এলাকার বা শ্রীমঙ্গলের কোথাও জায়গায় লুকিয়ে আছে, এবং তাকে বের করা গেলে বা বের হওয়ার পরেই আমরা বুঝবো যে শাহেদ কোথায় ছিল, কোথায় লুকিয়েছিল। তাকে উপস্থাপন করার পরেই আমরা সেটা জানতে পারবো। এই ছিল শ্রীমঙ্গল এলাকায় শাহেদকে গ্রেপ্তারের তৎপরতার সর্বশেষ খবর। প্রতারক শাহেদকে গ্রেফতারে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। সেখান থেকে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। এদিকে জালিয়াতির মাধ্যমে 91,25,000 টাকা আত্মসাৎ করার অভিযোগে চট্টগ্রামে রিজেন্টের শাহেদ করিমের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। বিকেলে নগরীর ডবল মোরিং থানায় মেঘা মোটরসের পক্ষে বাদী হয়ে মামলাটি করেন সাইফুল উদ্দিন নামে এক ব্যবসায়ী। মামলার এজাহারে জানা যায় 2017 সালে মেঘা মোটরসকে ঢাকা সিটিতে 200টি 3 হুইলার চলাচলের কথা বলে 91,25,000 টাকা নেন। এর মধ্যে নগদ 32 লাখ টাকা এবং বাকি টাকা ব্যাংকের মাধ্যমে নেন শাহেদ করিম। পরে বিআরটিএ থেকে ভুয়া অনুমতিপত্র দেওয়া হয়। ভুয়া কাগজপত্রের বিষয়টি জানালে উল্টো ধমক দেন শাহেদ। এই প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়। রাত 11টায় আরও থাকছে। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম পানির নিচে। তিস্তা ব্যারেজ পয়েন্টে রেড অ্যালার্ট। দিন দিন খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। এখন যেখানে অনেক বেশি সমন্বয়ের দরকার, সেখানে আরও বেশি প্রকাশ্য হচ্ছে স্বাস্থ্য খাতের বিপর্যস্ত চিত্র। একের পর এক কেলেঙ্কারির ঘটনা প্রকাশের পর মন্ত্রণালয় দুষছে অধিদপ্তরকে। আর অধিদপ্তর বলছে মন্ত্রণালয়ের সম্মতিতেই হচ্ছে সব কাজ। সমন্বয়হীনতার পুরো বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েলের রিপোর্ট। সচিবালয় থেকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর দূরত্ব 8.5 কিলোমিটার, কিন্তু দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে বোঝাবুঝির ফারাক যেন যোজন যোজন। ছবি বলছে, রিজেন্ট হাসপাতালে শাহেদের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালকের পাশাপাশি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, সচিব সহ সবাই। গত 11 জুলাই গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মহাপরিচালকের দাবি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রিজেন্টের সাথে হয়েছে চুক্তি, কিন্তু বিষয়টি অস্বীকার করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরের দিনই এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় মহাপরিচালককে। এই বিষয়ে সোমবার কথা বলতে চাওয়া হয় স্বাস্থ্য সচিবের সাথে। তিনি মহাপরিচালকের ব্যাখ্যা আসার আগে আগামী 3 দিন কথা বলতে নারাজ। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যে চিঠিটা আপনারা সে বিষয়টা নিয়ে আমরা ব্যাখ্যা চাইছি, ব্যাখ্যাটা চেয়েছি, এইটাই ব্যাখ্যাটা আসুক করে নেবেন। পরে সমন্বয়হীনতার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে আলাদা করে জানতে চাওয়া হলে এই বিষয়ে কথা না বলে এড়িয়ে যান তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় দুর্যোগের এই সময়টায় শীর্ষ দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা দুঃখজনক। সমন্বয়হীনতার অভিযোগ বাংলাদেশে প্রথম থেকেই ছিল। এখন মনে হচ্ছে এটা প্রকাশ্যে এসে গেছে। এই সমন্বয়হীনতা দূর করা উচিত। যদি দূর করা না যায়, জাতিকে এটার জন্য ফলভোগ করতে হবে। মন্ত্রণালয় ও অধিদপ্তরের পরস্পরের দোষারোপের এই খেলা দুটি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি করোনা মোকাবেলায় অব্যবস্থাপনাকে আরও দৃশ্যমান করে তুলছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মানুষের আতঙ্ক কমেছে করোনা পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এমনটাই দাবি করা হয়েছে। একদিনে 12,423 জনের নমুনা পরীক্ষায় 3,099 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে, আর 24 ঘন্টায় মারা গেছেন 39 জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। কোভিড-19 সংক্রমণ শনাক্তের 128তম দিনে বাংলাদেশ। এদিন নমুনা পরীক্ষার বিপরীতে এই যাবৎকালের মধ্যে আক্রান্ত শনাক্তের হার ছিল সর্বোচ্চ, অন্যদিকে প্রাণ হারিয়েছেন আরও 39 জন। তবে আশার বিষয় হলো দেশে সুস্থতার হারও বাড়ছে ক্রমে। সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা বাংলাদেশের সার্বিক কোভিড পরিস্থিতি এক নজরে দেখে নেব। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 12,423 জনের,
যাতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩,০৯৯ জন। এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৬,৮৯৪ জন। বিপরীতে মারা গিয়েছেন ৩৯ জন গত ২৪ ঘন্টায়। এ নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩৯১ জন। এই সপ্তাহের মধ্যে আমরা যেটি দেখছি যে নমুনা পরীক্ষাও কম হয়েছিল। গত ৭ দিনে ৯২,৬৪০ জন এবং তাতে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও কম। গত ৭ দিনের যদি সংক্রমণের দিকে আমরা তাকাতে চাই, আমরা যেটি দেখছি যে ৩ দিন পর ৩,০০০-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে আজ, এবং আজকে এই যে নমুনা পরীক্ষার বিপরীতে এই যাবৎকালের মধ্যে যে সংক্রমণের যে হার সেটি সর্বোচ্চ ছিল ২৪.৪৫%। আর বাদবাকি দিনগুলোতে আমরা যেটি দেখছি যে প্রায় প্রতিদিনই ২০% বেশি কিন্তু আক্রান্ত শনাক্ত হয়েছে। নিয়মিতভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, এই বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমে সম্ভব দেশে কোভিড-19 আক্রান্তের যে সংক্রমণের হার রয়েছে সেটিকে টেনে ধরা। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কাল বাদ জোহর যমুনা ফিউচার পার্কে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। শিল্প উদ্যোক্তা নুরুল ইসলাম বাবুল দেশকে স্বাধীন করতে লড়েছিলেন ৭১-এ। স্বাধীনতা পরবর্তী ১৯৭৪ সালে শুরু করেন অন্যরকম এক যুদ্ধ। মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক ভিত মজবুত করতে গড়ে তুললেন যমুনা গ্রুপ। ক্রমেই গ্রুপের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ৪১-এ। হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে যা রাখছে অনন্য ভূমিকা। শিল্প খাতে অবদান রাখার পাশাপাশি গড়ে তুলেছেন যমুনা টেলিভিশন ও যুগান্তরের মতো গণমাধ্যম। গত ১৪ জুন অসুস্থ বোধ করায় তাকে ভর্তি করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। ১৫ জুন তার করোনা পজিটিভ আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ১৬ দিন আইসিইউতে থাকার পর সোমবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের অন্যতম এই শিল্প উদ্যোক্তা। আমাদের প্রায় ১০ জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন। তারা আপ্রাণ চেষ্টা করেছেন ওনার চিকিৎসার জন্য, কিন্তু তারপর সকল চেষ্টা সত্ত্বেও আমাদের ছেড়ে চলে গেছে। মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্কের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে রাজধানীর কাকরাইলে লাজ ফার্মার একটি শাখায় ৭ জনকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিকেলে গোয়েন্দা সংস্থা এনএসআই ও র্যাব-৩ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে অন্তত ৮০ ধরনের অবৈধ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে ঘটনায় দায়ীদের জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় লাজ ফার্মার কর্তৃপক্ষের বিরুদ্ধেও নিয়মতান্ত্রিক মামলা করা হবে বলে জানানো হয়। বিপুল পরিমাণ ওষুধ তারা এখানে, যেটা আমদানি নিষিদ্ধ, তারা এখানে এটা বিক্রয় করছে এবং মজুত করেছে। শুধু এটা না, তারা সাথে সাথে কিছু আপনার অনুমোদনহীন ইনজেকশন, যে অ্যান্টি ক্যান্সার ইনজেকশন, এমন সিভিয়ার মানে যেগুলো সেন্সিটিভিটি খুবই বেশি, তারা এটাও কিন্তু আমদানি নিষিদ্ধ, তারা সেটা আমদানি করছে এবং বিক্রয় করছে। রাত ১১টার সময় আরও থাকছে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক বোর্ডের সঙ্গে ভেসে এলো আরও ৫টি মৃত কচ্ছপ। উদ্ধারের পর আজও অবমুক্ত করা হলো 10টি। ঈদে সরকারি ছুটি ৩ দিনের বেশি বাড়ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া সরকারি বেসরকারি কর্মকর্তারা এ সময় কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। করোনার বাস্তবতায় প্রথমবারের মতো ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে গণভবন থেকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। অন্যান্য মন্ত্রীরা এ সময় সচিবালয় থেকে সংযুক্ত ছিলেন। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৭ই মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা ও খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০২০-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়ে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর কিংবা নারায়ণগঞ্জে গরুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধর্মীয় এই উৎসবের ক্ষেত্রে এটি অবাস্তব উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, অনলাইনে পশু বেচাকেনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্থানে গরুর হাট বসবে। তবে এই সিদ্ধান্ত করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা টেকনিক্যাল কমিটির।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে গরুর হাট না বসাতে শুক্রবার 8 দফা সুপারিশ করা হয় করোনা মোকাবিলায় জাতীয় কারিগরি পরামর্শ কমিটির পক্ষ থেকে। অন্যান্য স্থানে হাট বসানো হলেও শহরের মধ্যে হাট না বসানোর সুপারিশ করা হয়, কিন্তু পরামর্শ কমিটির সুপারিশ উপেক্ষা করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে স্বল্প পরিসরে গরুর হাট বসানোর সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। হাট না বসাটা তো আসলে ইমপ্র্যাকটিক্যাল। মানুষকে উৎসাহিত করছি অনলাইনে গরু কিনা বেচা করার জন্য, কিন্তু এতদ সত্ত্বেও যে সমস্ত পশুর হাট বসাটা একান্ত জরুরি হবে সেটা যেন নাকি স্বাস্থ্যবিধি মেনে কিনা বেচা করা হয়। তবে ঢাকা, চট্টগ্রাম কিংবা নারায়ণগঞ্জের মতো শহরে করোনাকালে গরুর হাট হতে পারে মরার উপর খাড়ার ঘা, যা চলমান করোনা সূচককে আরও ঊর্ধ্বমুখী করার শঙ্কা জাতীয় পরামর্শ কমিটির। যেসব জায়গায় গরুর হাট হবে সেই গরুর হাটগুলোতে যদি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, একদিক থেকে ঢোকা আর একদিক থেকে বেরোনো, খোলা মাঠে একটু দূরে দূরে গরুর দাঁড় করিয়ে বেচাকেনা, এইরকম স্বাস্থ্যবিধি মেনে যদি এই 4টি এলাকার বাইরে গরুর হাট বসানো যায় এবং আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, যেটা আমাদের সবারই কাম্য। অনলাইন পদ্ধতিতে 20 থেকে 25 লাখ গরু বেচাকেনার মতো অবস্থা নেই বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটে রাজধানীর কামরাঙ্গীর চরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে কামরাঙ্গীর চরের 55, 56 ও 57 নম্বর ওয়ার্ডে এই উপহার সামগ্রী বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। করোনা সংকটের শুরু থেকেই তারা জনগণের পাশে দাঁড়িয়েছেন। এ ধরনের কার্যক্রম সংকটকালে অব্যাহত থাকবে বলেও জানান নেতারা। উপহার সামগ্রী পেয়ে সন্তুষ্ট নিম্ন আয়ের মানুষ। করোনার ভিতরে আমরা অনেক কিছু পাইছি, তার কাছে আমরা সবসময় পাইতেছি। আমরা এই আশা করি, তাদের জন্য আমরা শুভকামনা করি। 56 নম্বর ওয়ার্ডে 1067 জন দুস্থ অসহায় গরিব মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার আমরা পৌঁছে দিচ্ছি। ঈদ উপলক্ষে আজকে আমরা এখানে প্রায় 1130 জন এই দুস্থ মানুষের মাঝে আমরা ত্রাণ বিতরণ করছি। যতদিন পর্যন্ত মহামারী আছে, আমাদের মাননীয় সংসদ ঘোষণা করছেন এই মহামারী চলাকালীন পর্যন্ত এই জনগণের পাশে থাকা এবং জনগণকে সহযোগিতা করা। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। সড়ক ছাপিয়ে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। যমুনা নদীর পানি বেড়ে জামালপুরের ইসলামপুর উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রবল গতিতে ছুটছে পানি, তলিয়ে গেছে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়ক, প্রায় বন্ধ যান চলাচল। রোববার রাতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 8টি স্থানে হঠাৎ করে ভাঙন দেখা দেয়। পাহাড়ি ঢলে প্রবল বেগে পানি ঢুকে প্লাবিত হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 15টি গ্রাম। তলিয়ে যায় রাস্তাঘাট, হাটবাজার, দোকানপাট সহ বিস্তীর্ণ জনপদ। নিরাপদ আশ্রয়ের খোঁজে গবাদি পশু নিয়ে ছুটছে মানুষ। ধরলা নদীর পানি বেড়ে তলিয়ে গেছে কুড়িগ্রাম সদর উপজেলার নানকার, চরমোহন, জগমোহনচর ও চর বড়াইবাড়ি এলাকার বসতঘর। তলিয়ে গেছে আঞ্চলিক সড়কও। হাঁটু পানিতে তলিয়ে আছে বাড়ির আঙিনা। যমুনা নদীর পানি বেড়ে দ্বিতীয় দফায় প্লাবিত হয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার অন্তত 20টি গ্রাম। প্রচণ্ড স্রোতে ভেঙে গেছে আমতলী ইসলামপুর আঞ্চলিক সড়কও, বন্ধ হয়ে গেছে যান চলাচল। সাবিত সারোয়ার, সময় সংবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা বোতল, ছেঁড়া জাল, রশি ও প্লাস্টিক বর্জ্য এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সৈকতের বালিয়াড়িতে। একই সঙ্গে আজও ভেসে আসে আরও 5টি মৃত কচ্ছপ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে পড়ে আছে বোতল, ছেঁড়া জাল, রশি ও প্লাস্টিক বর্জ্য। একই সাথে রশি ও ছেঁড়া জালে আটকে মারা পড়ছে সামুদ্রিক কচ্ছপ সহ নানা জলজ প্রাণী। কিন্তু এসব বর্জ্য গত 3 দিন ধরে সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকলেও পরিষ্কার করতে এগিয়ে আসেনি কেউ। হিমচিরে পর্যন্ত ময়লা আবর্জনা এগুলি উঠতেছে আজকে 2-3 দিন হচ্ছে। পরিষ্কার করার জন্য কোনো ধরনের মানুষ আসতেছে না। সৈকতে এই ধরনের প্লাস্টিক বর্জ্য আসার বিষয়টি এই প্রথম। প্রতিবেশী দেশসমূহের কোনো জাহাজ থেকে এই বর্জ্যগুলি
আমাদের উপকূলে ফেলা হয়েছে বলে আমরা মনে করছি। জেলা প্রশাসক জানালেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। যারা এখানে এক্সপার্ট রয়েছেন তাদের সমন্বয়ে আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা হয়তো এই বিষয়গুলো খতিয়ে দেখবে। সৈকতের লাইফগার্ড কর্মীরা জানান, সোমবারও সৈকতে ভেসে এসেছে 5টি মৃত কচ্ছপ। এ নিয়ে মৃত কচ্ছপের সংখ্যা দাঁড়ালো 25-এ, আর উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে 115টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।